স্বাধীনতা এনে দিয়েছে। ছোট পরিসরে গেলে অর্জন কমে যাবে, এটা ভাবার তো কোনো কারণ নেই। একটা ভালো মেসেজ যাচ্ছে যে প্রয়োজন অনুযায়ী খরচ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রেজাউল করিম, নতুন ইউটিউব চ্যানেল রেজাউল ভয়েসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার সালাম, প্রাণ ঢালা শুভেচ্ছা ও স্বাগত জানাই। আবু সাইদ ও মুগ্ধ সহ সকল শহীদ ও আহতদের জন্য রইল আমার স্যালিউট। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে। দর্শক, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত বিপ্লবী সরকার ইতিমধ্যে যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তার অনেকগুলোই খুব নজিরবিহীন এবং ঐতিহাসিক। নজিরবিহীন এসব পদক্ষেপের মধ্যে রয়েছে ভারতের আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের শক্ত অবস্থান গ্রহণ করা, সরকার প্রধান হয়েও নিজের বিরুদ্ধে চলমান মামলাগুলো নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে প্রত্যাহারের পরিবর্তে স্বাভাবিক প্রক্রিয়ায় চলার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ, পদ্মা সেতু প্রকল্পে 1800 কোটি টাকা সাশ্রয় সহ সকল রাষ্ট্রীয় কাজে অর্থের অপচয় রোধ এবং বহু পদক্ষেপ গ্রহণ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। পদ্মা সেতু প্রকল্পে 1825 কোটি টাকা সাশ্রয় করেছে অন্তর্বর্তী সরকার। সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে যোগদান করাকে কেন্দ্র করে উনি যেই সফর সঙ্গী সংখ্যা নির্ধারণ করেছেন তা নজিরবিহীন। 1971 সালে বাংলাদেশ প্রথমবারের মতো স্বাধীনতা লাভের পর গত 53 বছরে এই ধরনের ঘটনা লক্ষ্য করা যায়নি। অর্থাৎ স্বাধীনতার পর বাংলাদেশের কোনো সরকার প্রধানের এত কম সংখ্যক সফর সঙ্গে নিয়ে বিদেশ সফরে যাওয়ার কোনো নজির নেই। অতীতে শেখ হাসিনার সরকার বিভিন্ন সময় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান করা সহ বিদেশ সফর মানেই হল রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে উমরা চুমরা সহ বিশাল দলবল নিয়ে বিদেশ গমন। তবে বিদেশ সফরের নামে রাষ্ট্রীয় অর্থ অপচয়ের মহা উৎসবের সূচনা করেছেন স্বয়ং শেখ মুজিবুর রহমান। এটা আমার নিজের কথা নয়। উল্লেখ্য, শেখ মুজিবুর রহমান 1973 সালের 2 থেকে 10 আগস্ট পর্যন্ত কানাডার অটোয়ায় অনুষ্ঠিত কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে 70 জনের অধিক সফর সঙ্গে সহ যোগদান করেছিলেন। আর সেই সফরে বাংলাদেশ সরকারের মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি 707 বাণিজ্যিক যাত্রীবাহী বোয়িং একটানা 8 দিন অটোয়া বিমানবন্দরে অলস অবস্থায় বসিয়ে রাখা হয়েছিল। বিশ্ব ইতিহাসে সে লজ্জা ও কলঙ্কজনক ঘটনা আধুনিক সিঙ্গাপুরের জনক লি কুয়ান ইউ এর বিশ্বখ্যাত আত্মজীবনীমূলক গ্রন্থেও স্থান পেয়েছে। উল্লেখ্য, লি কুয়ান ইউ 1965 থেকে 2000 সাল পর্যন্ত সিঙ্গাপুরের সরকার প্রধান হিসাবে একটানা ক্ষমতায় ছিলেন। এই দীর্ঘ শাসনামলে সিঙ্গাপুরকে একটি দরিদ্র জেলেপল্লী থেকে আধুনিক ও উন্নত দেশে রূপান্তর করেছেন। তিনি তার মেধা, প্রজ্ঞা ও দূরদর্শিতাকে কাজে লাগিয়ে সিঙ্গাপুরকে একটি শক্তিশালী রাষ্ট্রে রূপান্তর করেছেন। রাষ্ট্র পুনর্গঠনের অভিজ্ঞতাসমূহ তিনি তার জীবনীমূলক গ্রন্থে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। দর্শক, আপনারা সেই মহামূল্যবান বইটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে পড়তে পারেন। দর্শক, লি কুয়ান ইউ তার জীবনীমূলক বইয়ের 363 থেকে 64 নম্বর পৃষ্ঠায় কানাডার অটোয়া শহরে অনুষ্ঠিত কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে অংশ নিতে গিয়ে শেখ মুজিব প্রসঙ্গে যা লিখেছেন তা বাংলায় অনুবাদ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। লি কুয়ান ইউ লিখেছেন, একজনকে আমার মনে আছে, যিনি ছিলেন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। তিনি পাকিস্তানের বিরোধিতা করেন এবং পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ হিসাবে স্বাধীনতার দিকে নিয়ে যান। তিনি তার নিজস্ব বিমানে অটোয়া পৌঁছান। যখন আমি অটোয়া বিমানবন্দরে অবতরণ করি তখন বিমানবন্দরে পার্ক করা একটি বোয়িং 707 দেখেছিলাম, যার উপরে লেখা ছিল বাংলাদেশ। আর যখন আমি অটোয়া ত্যাগ করি এটি তখনও একই জায়গায় দাঁড়িয়েছিল। একই স্থানে একটানা 8 দিন কিছু উপার্জন ছাড়াই অলস অবস্থায় সেই বিমানটি দাঁড়িয়েছিল। সম্মেলন শেষে হোটেল ছেড়ে যাওয়ার সময়ও লক্ষ্য করেছি বাংলাদেশি বিমানটিতে 2টি বিশাল ভ্যানে থাকা প্যাকেজ বোঝাই করা হচ্ছিল। আর সেই সম্মেলনে শেখ মুজিবুর রহমান তার দেশের জন্য সাহায্যের অনুরোধ করেছিলেন। লিখন আরও লিখেছেন, তখনকার ফ্যাশন ছিল তৃতীয় বিশ্বের বড় দেশগুলোর নেতাদের তাদের নিজস্ব বিমানে ভ্রমণ করা। আমি কানাডার অটোয়ায় পৌঁছানোর জন্য একটি সাধারণ বাণিজ্যিক বিমান ব্যবহার করেছিলাম এবং এই পদক্ষেপ সিঙ্গাপুর যে তৃতীয় বিশ্বের একটি দেশ সেই ঐতিহ্য সংরক্ষণে সাহায্য করেছে। দর্শক, মালয়েশিয়ার একসময়ের একটি পরিত্যক্ত ও সন্ত্রাস কবলিত জেলেপাড়াকে আধুনিক ও উন্নত রাষ্ট্রের রূপদানকারী লি কুয়ান ইউ তার লেখনী দ্বারা যা বোঝাতে চেয়েছেন তা হল, তখনকার তৃতীয় বিশ্ব বা গরিব দেশগুলোর অনেক সরকার প্রধান যেমন শেখ মুজিবের মতো ধনী দেশগুলোর কাছে সাহায্যের জন্য ভিক্ষা চাওয়ার পাশাপাশি বিদেশ সফরে গিয়ে রাষ্ট্রীয় অর্থ অপচয় করার পথ উনি অনুসরণ করেননি। তিনি একটি সাধারণ ও যাত্রীবাহী বাণিজ্যিক বিমানে অন্য যাত্রীদের সাথে কানাডায় অনুষ্ঠিত সেই সম্মেলনে যোগ দিয়েছেন।
দর্শক, লি কুয়ান ইউ এর বক্তব্য থেকে এটা আমরা শিক্ষা পেলাম যে একটি দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান চাইলে কিন্তু রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ করতে পারেন। আধুনিক সিঙ্গাপুরের জনক লি কুয়ান ইউ এর আত্মজীবনীমূলক গ্রন্থে শেখ মুজিবুর রহমানের সেই সফর প্রসঙ্গে লি কুয়ান ইউ যে মন্তব্য করেছেন বা যে পর্যবেক্ষণ তুলে ধরেছেন তা একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে ইতিহাসে স্থান পেয়ে আছে। শেখ হাসিনাও তার পুরো শাসনামলে তার বাবার সেই কণ্ঠকারখানাগুলো অব্যাহত রেখেছেন। 2015 সালে 227 জনের বিশাল দল নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান করার জন্য নিউ ইয়র্কে আসেন। 2014 সালে এই সংখ্যা ছিল 178 জন এবং 2013 সালে সেই সংখ্যা ছিল 134 জন। জাতিসংঘের 76তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা তার সর্বশেষ 15 বছরের শাসনামলে বাস্তবের থেকে বহুগুণ অর্থ ব্যয় করে অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন। এখানে আপনাদের সামনে একটি উদাহরণ তুলে ধরতে চাই। রূপপুরের পারমাণবিক যে মেগা প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে সেটার খরচ প্রায় $12 বিলিয়ন, অথচ মাত্র $4.5 বিলিয়ন দিয়ে ভারতের কেরালায় একই সক্ষমতার একটি বিদ্যুৎ প্রকল্প কিন্তু ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। এইভাবে পদ্মা সেতু ও মেট্রো রেল সহ বিভিন্ন মেগা প্রকল্পে অস্বাভাবিক পরিমাণ বেশি অর্থ ব্যয়ের মাধ্যমে দেশের টাকা লুটপাট করে বাংলাদেশকে $100 বিলিয়ন বেশি ঋণের বোঝা চাপিয়ে গণভবনের পেছনে দরজা দিয়ে তিনি ভারতে পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন। আচ্ছা, এত উন্নয়ন করলে দেশের লক্ষ লক্ষ মানুষের তাড়া খেয়ে গণভবনের পেছনে দরজা দিয়ে তিনি কেন পালালেন? নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং ওনার সরকারকে সাধুবাদ ও অভিনন্দন জানাই। দেশের স্বার্থ বিবেচনা করে মাত্র 7 সদস্য নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের মাধ্যমে দেশে একটি অনন্য নজির সৃষ্টি করার জন্য। দর্শক, আমরা আশা করি বাংলাদেশের শাসন ক্ষমতায় যারাই ভবিষ্যতে ক্ষমতায় আসবেন তারা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দৃষ্টান্ত অনুসরণ করবেন। মাত্র 7 জন সফর সঙ্গে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার মাধ্যমে শেখ মুজিবের কলঙ্ক কিছুটা হলেও মোচন হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূস ও বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশ একটি শক্তিশালী, কার্যকর ও জনকল্যাণমুখী রাষ্ট্রে পরিণত হোক এ প্রত্যাশা করি।